এখন কমরেড হেমাঙ্গ প্রভা দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। আজকের এই স্মরণ সভায় সভাপতিত্ব করবে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড সিদ্দিকুর রহমান। মঞ্চে আসন করে ওনার রাজনৈতিক জীবনের কর্মধারায় আজকে থেকে প্রায় 30 বছর আগে একটি পত্রিকায় ওনার সাক্ষাৎকার বেরিয়েছিল। সেই সাক্ষাৎকারে উনি স্পষ্টতই জানিয়েছিলেন যে বামপন্থী আন্দোলনে উনি কি করে এই সংস্রবে এলেন। ওনারা যখন বাংলাদেশ থেকে এসে কামালঘাটে থাকতেন 50-এর দশকে, সেই সময়ে দাঁড়িয়ে 60-এর আগে সেখানটায় আমাদের রাজ্যের গণমুক্তি পরিষদের যে প্রথম দিকে যে সূচনা কর্মধারা শুরু হয় এবং তাকে ভিত্তি করে বামপন্থী আন্দোলনের সঙ্গে সংস্রবে বিভিন্ন জন আসতে থাকে, সেই সময়ে দাঁড়িয়ে ওনার প্রথম আত্মপ্রকাশ ঘটে। গোপন সভা হতো ওনার বাড়ির কাছে, আর ওনার স্বামী রাজনীতি সম্পর্কে একদম বীতশ্রদ্ধ ছিলেন, কখনোই রাজনীতির প্রতি সামান্যতম ওনার কোনো অনুরাগ ছিল না। সেই হিসাবে উনি কখনোই রাজনীতিকে ভালোবাসতেন না বিধায় পরিবারের মধ্যে তার প্রভাব পড়ুক এই জিনিসও চাইতেন না। কিন্তু সেখানটায় থাকতে উনি দেখতেন কি করে গরিব মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, বিশেষ করে উপজাতি অংশের মানুষ, তাদের যে দুঃখ কষ্ট প্রতিদিনকার জীবন যন্ত্রণা উনি কাছ থেকে খুব এটা অনুভব করতেন এবং দেখতেন মাঝে মধ্যে সেই এলাকায় আমরা যাকে বলি মুকুটহীন সম্রাট, সেই কমরেড দশরথ দেব, উনি সেই এলাকায় প্রায় সময় গোপন সভায় যেতেন এবং সঙ্গে ওনাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, কমরেড বীরেন দত্ত এবং ওনার যে সহধর্মিণী সূর্য দত্ত, ওনাদের সঙ্গে তারাও সেই এলাকায় যেতেন। তো যাওয়ার এই আসা যাওয়ার মধ্যেখানে ওনার সঙ্গে কিছু অন্যান্য মানুষের কিছু মত বিনিময়, গোপন কিছু জানা বোঝা এগুলি তৈরি হয়। একটা সভায় ওনাকে, এরকম একটা গোপন সভায় ওনাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন এবং তিনি সেই সভায় গিয়েছেন, কিন্তু ওনার স্বামী তা জানত না। এটা হচ্ছে ওনার জীবনের প্রথম বামপন্থী আন্দোলনের সঙ্গে কোনো সভায় গিয়ে বসা, এটা হচ্ছে তার জীবনের প্রথম ঘটনা। তার পরবর্তী সময়ে ওনারা যখন এখানটায় চলে আসেন, সেখানটায় থাকতে আমাদের যারা সেই অঞ্চলে কাজ করতেন তাদের সঙ্গে কিছুটা চলাফেরা মেশে এটাই ছিল, খুব বেশি রাজনীতির অঙ্গনে উনি যুক্ত হননি। বিশালগড়ে যখন এলেন, বিশালগড়ে আসার পর এখানটায় তখন বামপন্থী আন্দোলন আস্তে আস্তে একটু একটু করে তারা সংগঠিত হচ্ছে। ওনার যে ছেলে, আমরা যাকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কমরেড গৌতম প্রসাদ দত্ত, উনি তখন ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের সঙ্গে ওনার সংস্রব গড়ে উঠেছে। 1973 সাল আমাদের এখানটায় একটা খাদ্য আন্দোলনকে কেন্দ্র করে, ব্লক ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নির্যাতন হয়, নারী পুরুষ নির্বিশেষে অনেককে অত্যাচার আক্রমণ করে।
এই ঘটনা কমরেড হেমাঙ্গ প্রভা দত্তকে নূতন করে বামপন্থী আন্দোলনের প্রতি তাকে আকৃষ্ট করে তোলে এবং ওনার স্বামীকে গোপন রেখে উনি ছেলেকে এই বামপন্থী আন্দোলনে সবসময় সহায়তা করতেন, প্রশ্রয় দিতেন। আর ছেলেও মাকে বামপন্থী আন্দোলনে যাতে মা যুক্ত হয়, নারী আন্দোলনে যাতে যুক্ত হয়, ছেলে সবসময় মাকে উৎসাহ দিতেন। এটা একটা যুগলবন্দির মতো হয়েছে পরিবারের ক্ষেত্রে। তার পরবর্তী পর্যায়ে আপনারা সবটাই জানেন যে কমরেড হেমাঙ্গ প্রভা দত্ত এখানটায় যখন নারী সমিতি গঠিত হয়, সেই সময় দাঁড়িয়ে জন্মকাল থেকে এই সংগঠনের অঞ্চল সভানেত্রী, তার পরবর্তী কাজে অনেকেই যুক্ত হয়েছেন এবং আজকের দিনে এখানেও অনেকে উপস্থিত আছেন। কমরেড পূর্ণিমা চক্রবর্তী ওনারা ছিলেন। আমার মা সাবরুম থেকে যখন এখানটায় এসে 1978-এ মাও সেই নারী সংগঠনের নেত্রী হিসেবে এখানটায় যুক্ত হচ্ছিলেন। সব মিলে এখানটা একটা টিম ছিল, পুতুল দত্ত ভৌমিক, অন্যান্যরা মিলে, ভানুমতি ভৌমিক আমাদের দুর্গানগরে, তারা মিলে প্রথম এখানটা যখন শুরু করে, তারপরে যখন অঞ্চল কমিটি গঠিত হয়, সেই অঞ্চল কমিটির প্রথম সভানেত্রী ছিলেন কমরেড হেমাঙ্গ প্রভা দত্ত। তারপর থেকে লাগাতার প্রায় 32-33 বছর উনি অঞ্চল কমিটির সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে আমাদের যখন নারী সমিতির বিশালগড় মহকুমা কমিটি গঠিত হয়, সেই সময় থেকে শুরু করে নারী সমিতির বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেন। আমার বক্তব্য যেটা, আপনারা সবাই দেখেছেন ওনার কর্মধারা, মাইলের পর মাইল। কমলাসাগর থেকেও হেঁটে অনেক সময় এসছেন, অনেক সময় চরিলামে হেঁটে চলে গেছেন, নারী সমিতির টিম তাদের সঙ্গে নিয়ে উনি চলে যেতেন। এইভাবে উনি নিদারুণ কষ্ট সহ্য করে, আত্মত্যাগ করে আমাদের এই পার্টিকে, গণ আন্দোলনকে, নারী আন্দোলনকে বিশাল করে তৈরি করার ক্ষেত্রে উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমরা আজকের দিনে ওনার যে ত্যাগ তিতিক্ষা, ছেলেকে হারিয়েছেন, যন্ত্রণা অনুভব করেছেন, সেই যন্ত্রণার প্রতিশোধ, প্রতিবাদ উনি ব্যক্তিহত্যা রাজনীতিতে না বিশ্বাস করে রাজনৈতিকভাবে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সমাজ পরিবর্তনের সংগ্রামে নিজেকে যুক্ত করেছিলেন এবং এটাই তার মূল। এত যে অনুপ্রেরণা ওনার জীবনের শেষ দিন পর্যন্ত বামপন্থী আন্দোলনের প্রতি নিষ্ঠা এবং অনুভব কাজ করত, তা হচ্ছে উনি একটা মতাদর্শে বিশ্বাস করতেন, যে মতাদর্শটা বিশ্বাস করত যে ভগবান আল্লাহ, খোদাতাল্লাহ বলতে যদি কাউকে খুঁজতে হয়, তা মানুষের মধ্যে খুঁজতে হবে। স্বর্গ নামে যদি কোনো সব প্রাপ্তির কোনো ঠিকানা হয়, তা পৃথিবীতে নেমে আসতে হবে। এই যে বিশ্বাস, মানুষের মধ্যেই ভগবানকে দেখা, মানুষের মধ্যেই এই সমাজের সবকিছু তার দ্বারাই সম্ভব। যদি মানুষ কখনো পরোপকারী মানুষ হয়, সব মানুষ যদি অন্যের কথা ভাবে, যদি নিজের মধ্যে ক্রোধ বিদ্বেষ এগুলি ছেড়ে যদি মানুষ সামনের দিকে সবাইকে নিয়ে চলতে পারে, সবার সুখের মধ্যে নিজের সুখ খুঁজে, তাহলে সেই সমাজে মানুষগুলোই ভগবান হতে পারে। উনি এটা বিশ্বাস করতেন এবং পৃথিবীর যা কিছু দুঃখ কষ্ট এবং তার থেকে মুক্তির উপায় হিসেবে আমরা যাকে খুঁজি, অনেকে ভাবি স্বর্গ আছে, নরক আছে, কিংবা স্বর্গ আছে, ব্যস্ত আছে, উনি বিশ্বাস করতেন যে মানুষের এই দুঃখ দুর্দশা লাঘব হলে পরে পৃথিবীটাই যদি সুন্দর হয়, সবকিছু আমাদের পাওয়ার ঠিকানা হয়, তাহলে পৃথিবীর মধ্যেই স্বর্গটা নেমে আসবে। এবং এটাতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই কোনো প্রতিকূলতা ওনাকে টলাতে পারেনি, কোনো প্রতিবন্ধকতা ওনাকে আটকাতে পারেনি। আজকের দিনের মতো উনি কোনো ভাবাবেগে উনি নিজেকে যুক্ত করবেন কখনো কল্পনা করেননি। কারণ আজকের দিনে দেখছেন আপনারা সবই, রাম রাজত্বের নামে কত কিছু, কত ঘটনা, এগুলি আপনারা প্রতিদিনকার বুঝতে পারছেন। কিন্তু উনি সেই জায়গায় আবেগে নিজেকে যুক্ত করেননি। উনি বিশ্বাস করেছেন মানুষের মুক্তির উপায় খুঁজবে মানুষ, মানুষের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে মানুষ, মানুষকে শৃঙ্খল থেকে মুক্ত করতে পারে মানুষ, যদি সেই মানুষকে সচেতন করা যায়, মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই বিশ্বাসকে উনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তার জন্যই কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী পার্টি করতেন, তার জন্যই গণতান্ত্রিক নারী সমিতি করতেন। আমরা আশা করি ওনার এই মতাদর্শগত ভিতকে সামনের দিকে যাতে আরো বেশি প্রচিত করা যায় মানুষের কাছে, মানুষের মনে, সেই কাজটা আমাদের করতে হবে। নারী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন, গণ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনাদের সবার দায়িত্ব কমরেড হেমাঙ্গ প্রভা দত্তের বিশ্বাসকে আগামী দিনে স্থাপন করার জন্য আমাদের নিরলস সংগ্রামে, নিরলস পরিশ্রমে ওনার মতো
আমাদেরকে সামনের দিকে ভূমিকা গ্রহণ করতে হবে, সেই দায়িত্বটুকু আপনারা নেবেন এবং তার মধ্য দিয়ে কমরেড হেমঙ্গপ্রভা দত্তকে সশ্রদ্ধ সম্মান এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এই কথাগুলো বলে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আসার জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। শুরুতেই আমি কমরেড হেমঙ্গপ্রভা দত্তের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে অল্প কিছু বিষয়ে আলোচনা করব। কমরেড মানিক যা আছেন এই সম্পর্কে ডিটেলস আলোচনা করবেন। শুনছিলেন যে কাজের মধ্য দিয়ে কিভাবে মানুষের মধ্যে হেমঙ্গপ্রভা দত্ত আজকে আমাদের, তিনি চলে গেছেন, সবাই আমরা ব্যথিত। তার কর্মজীবনে এরকম কিছু অসাধারণ দৃষ্টান্ত রেখে গেছেন যেগুলি আমাদেরকে উৎসাহ তৈরি করেছে এবং আমরা যে কারণে আজকে স্মরণ সভায় মিলিত হয়েছি। পরিবারটার ইতিহাস যেটা লক্ষ্য করা গেছে, একেবারে চা শ্রমিক পরিবার, আপনারা জানেন যে সমাজে সবচেয়ে বড় পিছিয়ে পড়া, আর্থিক দিক থেকে সবচেয়ে অসচ্ছল লোকে চা শ্রমিকরা। এদের মধ্যে কিন্তু পরিবারটা ধীরে ধীরে গড়ে ওঠে এবং তারা কাজের সঙ্গে যুক্ত হয়। এইটার থেকেই একটা শ্রেণী চেতনা এই পরিবারের মধ্যে বা কমরেড হেমঙ্গপ্রভা দত্ত সহ পরিবার পরিজনদের মধ্যে একটা শ্রেণী চেতনা তৈরি হয়। এই শ্রেণী চেতনার শ্রেণীহীন সমাজ গড়ার যে লড়াই, এই লড়াইতে জীবৎকালীন অবস্থায় তিনি যতদিন ওনার কর্মক্ষমতা ছিল মানুষের জন্য নিজেকে বিলিয়ে গেছেন এবং আমাদের পার্টি গড়ে তোলা, গণসংগঠন গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা ছিল। ব্যক্তিগতভাবে পরিবারটা আমার সঙ্গে পরিচিত হয়েছিল 70-এর দশকে। বিশেষ করে আগরতলা গেলে কমরেড গৌতম দত্ত এবং মানিক ঘোষ সব বসে সেই 70-এর দশকে একসঙ্গে বসা, আড্ডা মারা, কথাবার্তা বলা, এই বাড়িতে আসা, রাত্রি যাব, এগুলি অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এবং এই বাড়িতে আসার পর উনি যে মায়ের মতো স্নেহটা করতেন, এটি আমাদেরকে মারত, সেইটা অনুপ্রাণিত করত। এবং এখন এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় আমরা লক্ষ্য করি, কোনো অতিথি বা কেউ যদি আসে, উদারীকরণের কুফল মানুষের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। একটা সময় যখন কোনো পরিবারে কোনো অতিথি আসতেন, কেউ আসতেন বাইরে থেকে, কেউ আসতেন ছেলেরা সঙ্গে বা মেয়েদের সঙ্গে বা পরিবারে কারো পরিচিত ব্যক্তি, তাকে আদর করা, আপ্যায়ন করা, সাদরে গ্রহণ করা, হাসি মুখে গ্রহণ করা, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু ওই প্রজন্মের মধ্যে ছিল, যেটার থেকে আমরা শিক্ষা দিয়েছি। সে রাত 10টা হোক, রাত্র 11টা হোক, আসলো, তাতে কিচ্ছু আসে না, খাওয়ার ব্যবস্থা করে দিতেন এবং কোনো অনীহা তাদের মধ্যে আমরা লক্ষ্য করিনি। কিন্তু এখন এই ভোগবাদী সমাজ ব্যবস্থার মধ্যে সবাইকে নিয়ে বাঁচবো, সবাইকে নিয়ে চলবো, যেটা আমরা পার্থ আলোচনা করার চেষ্টা করেছিলেন, এই জায়গাটার মধ্যে একটা ঘাটতি তৈরি করেছে বর্তমান ভোগবাদী সমাজ ব্যবস্থা। ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তিতান্ত্রিক কিছু ঝোঁক তৈরি করছে। দেশ উচ্ছেড়ে যাক, মানুষ মরে যাক, আমার নিজেকে বাঁচতে হবে, কিন্তু নিজে কিন্তু কোনোদিন বেঁচে থাকা যায় না। বেঁচে থাকতে সকলকে নিয়ে লড়াই করে টিকে থাকতে হবে। আমরা এই কথাটাই এই কমিউনিস্টরা বলছি। এবং কমরেড গৌতম দত্ত সহ এই পরিবার একটা মার্ক্সবাদী লেনিনবাদী আদর্শকে সামনে রেখে
তার যে সংগ্রামী জীবন, এই পরিবারের যে ইতিহাস, এই ইতিহাস তো একদিনে তৈরি হয়নি, দীর্ঘ আত্মত্যাগের মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে। আমরা স্মরণ সভায় যদি কিছু স্মরণ করতে হয়, মনে রাখতে হয়, বা এর থেকে যদি শিক্ষা নিতে হয়, তাদের কর্মজীবনের যে ভালো দিকগুলো সেগুলোকে স্মরণ রেখে নিজেদের মধ্যে যদি আমরা এগুলি কর্মজীবনে কাজে লাগাতে পারি, মানুষকে সংগঠিত করা, আমাদের পক্ষে নিয়ে আসা, এবং যে আদর্শ এবং যে কর্মসূচি, যে নীতিটাকে সামনে কাজ করেছে সেটা মানুষের মধ্যে নিয়ে যাওয়া, জনসম্পর্ক করে তোলা, পরস্পরের কাছাকাছি আসা, এই কাজটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা আরো বেশি সম্মান প্রদর্শন করতে পারবো। 1979 সাল কমরেড গৌতম, মানিক ঘোষ সহ বললো আমাকে যে ওই শ্রমিক ঐক্যের কতগুলো বাস গাড়ি দিয়েছিল বামপন্থী সরকার, বাইরে যেতে হবে ঘুরতে। আমি বললাম, আমি এই সময় ঘুরতে যাওয়া কি ঠিক হইব? ঠিক হবে না, ঘুরে আসি, বাড়িতে কি বলছে, না পারমিশন দিচ্ছে। আমরা গেছিলাম 3 জন একসঙ্গে, আমিও ছিলাম। তারপর 1979 সালে সম্ভবত নভেম্বর কি ডিসেম্বর মাস হবে, কয়েকদিন দীঘা টিঘা ঘুরলাম, কলকাতাও বেড়ালাম। ফিরে আসার পথে, গাড়ি দিয়ে ফিরার পথে শিলিগুড়িতে এসে তারপর দার্জিলিংও ঘুরছি, অস্বীকার করার উপায় নেই। তারপরে শিলং এসে কার্ফিউতে পড়েছিলাম, বিএসএফ ক্যাম্পে ঢুকে রেখেছিল 4 দিন। এই গৌতম, মানিক ঘোষও ছিল আমার সঙ্গে, আমরাও ছিলাম। একটা বাস গাড়ি নিয়ে ফিরে আসার পথে আর কি, নতুন বাস গাড়ি। এরপর আসার পর কিছু বকুনি খেতে হয়েছে আমাদের, এবং মাসিমাও ছিলেন, ওনারও কিছু কথাবার্তা আমাকেও শুনতে হয়েছে, যে কাজটা কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই কথাটা শুনতে হয়েছে। এরপরে তো এটা ঠিক যে সংগ্রামী কাজকর্মের মধ্য দিয়ে লড়াই ময়দানে একসঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি সবাই মিলে। 80 সালের জুনের দাঙ্গাল যখন বিধ্বস্ত, কমরেড মানুষ একটু আলোচনা করার চেষ্টা করেছিলেন। আমি যে এলাকায় কাজ করি সেই এলাকা আরো বেশি বিধ্বস্ত, জিরানি এলাকা। আপনারা জানেন যেখানে বিশাল সংখ্যক খুন হয়ে গেছিল, দাঙ্গা বিধ্বস্ত ছিল। এরপর আর ও কমরেড গৌতম দত্তের সঙ্গে আমার দেখা হয়নি, আর মাসিমার সঙ্গে দেখা হয়নি। তার জীবকালীন অবস্থার কথা আমি বলছি। তারপর তো খুন হয়ে গেছে। খুনটা কেন করলেন? দাঙ্গা যারা বাঁধিয়েছেন, অশান্তি যারা তৈরি করেছেন, তারাই বুঝতে পেরেছেন যে এই যে শক্তিটা বিকশিত হচ্ছে, এই শক্তিটাকে আর বাড়তে দেওয়া যায়। যখন যুক্তি দিয়ে পারে না, নীতি দিয়ে পারে না, কর্মসূচি দিয়ে পারে না, তখনই কিন্তু ব্যক্তি হত্যার পথ বেছে নেন। তো এই ব্যক্তি হত্যার মধ্য দিয়ে কিন্তু কমরেড গৌতম দত্তকে সেদিন সরিয়ে দিয়েছিলেন পরিবারটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম যে কমরেড গৌতম দত্তের মৃত্যুর পর, বিশেষ করে শহীদের মা হিসাবে তিনি যে লড়াইটা করে গেছেন, কর্মজীবনে যেভাবে নিজেকে কাজের সঙ্গে যুক্ত রেখেছিলেন, কিন্তু দৃষ্টান্ত, অসাধারণ দৃষ্টান্ত। তো আমি বলবো, আমার যেটা মনে পড়ে আর কি, মানে দেখেছি অনেক শহীদ পরিবার, কিন্তু এটা একটা অসাধারণ দৃষ্টান্ত। এবং ঠিক স্বাভাবিকভাবে যে কোনো বিষয়কে স্বাভাবিক মেনে আদর্শ এবং নীতিটাকে সামনে রেখে যে সংগঠনটা করেন, সংগঠন ব্যক্তি ঘটানো, পার্টিটাকে ব্যক্তি ঘটানো, এই যে কাজটা, এই কাজটা কিন্তু নিবিড় ভাবে করে গেছে। বুঝতে দেননি, কিন্তু মনের ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, এটা থাকবেই স্বাভাবিক, কিন্তু বুঝতে দেন। কিন্তু উনি জানতেন যে এই ব্যথা একমাত্র পরিশ্রম দিতে পারে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন। এবং এটাকে করতে গেলে যে রাজনীতিটা নিয়ে আমরা লড়াইটা করছি, সেই রাজনীতিটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য তিনি সংগঠনে যতদিন সুস্থ ছিলেন, সংগঠনের জন্য সময় দিয়ে গেছেন, কাজ করে গেছেন, পরামর্শ দিয়েছেন, সাহায্য করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ব্যবহার, আচরণ, কথাবার্তা নিয়ে কোনো অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই। ওনার যে ব্যবহার, আচরণ, কথাবার্তা ছিল, কথা বলার কোনো সুযোগ নেই। সরল, স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মেলামেশার ক্ষমতা ছিল। এই যে বিষয়টা, এটাকে আমাদের রপ্ত করতে হবে। এটার সঙ্গে আমি যেটা বলবো, আজকের দিনে
আমরা যে পরিস্থিতির মধ্যে কাজ করছি, পরিস্থিতি যেন এখন একটা খুব খারাপ পরিস্থিতি, এটা নতুন না, এটা জরুরি অবস্থার দিনে এই পরিস্থিতি ছিল। এবং এই পরিস্থিতি 80 সালের দাঙ্গার সময় একবার তৈরি হয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। তারপরে কিন্তু লড়াই এবং সংগ্রাম এবং আমাদের আদর্শ, আমাদের আত্মবিশ্বাস আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দিয়েছে। আজকের দিনও যে শক্তি আবার নতুন করে মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছেন, সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে বিজেপি যা করছে এখন, এটাকে যদি আমাদের আটকাতে হয় তাহলে একমাত্র কাজ হলো কি আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমরাই শেষ কথা বলবো, এবং আমরা যে আদর্শ, আমরা যে কর্মসূচি নিয়ে যা করছি, এটাই মানুষের সমস্যার সমাধান দিতে পারে, এটাই ভবিষ্যৎ। আর ওরা যা করছে এটা টেম্পোরারি, ওদের প্র্যাকটিক্যালি আর দেওয়ার কিচ্ছু নেই, এরা যে দেবে মানুষকে দেওয়ার মতো কিচ্ছু নেই। একটা শেষ জায়গায় একটা এসে দাঁড়িয়েছে এবং মানুষকে দেওয়ার মতো সাধ্য তাদের নেই। যে আমাদের কাজটা হলো যে সেই মানুষগুলো যারা এখনো বিভ্রান্তির শিকার, আমরা নিয়ে আসতে পারিনি সংগঠনের আওতায়, যে কাজটা মাসিমারা করে গেছেন, এবং সেই বিভ্রান্ত মুক্ত করার জন্য সেই মানুষের কাছে যাওয়া এবং তাদেরকে রাজনৈতিক সাংগঠনিকভাবে নিয়ে আসা, আর যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সাহসিকতা, মনের জোর, দৃঢ়তা, এটা যদি আমাদের মধ্যে থাকে, কারণ আমাদের আদর্শ নীতি আমাদের এটা তৈরি করে দেয়, আমাদের মধ্যে দৃঢ়তা থাকে, কারণ আমাদের যে আদর্শ, আমাদের যে নীতি, আমাদের যে কর্মসূচি, এটা হলো শ্রেষ্ঠ কর্মসূচি। এর উপরে আর কোনো বিকল্প কর্মসূচি আছে বলে আমরা মনে করি না, এবং এটাই হলো গিয়ে একটা শ্রেষ্ঠ কর্মসূচি। কাজে এই কর্মসূচিটাই আমাদেরকে আগামী দিন সামনের দিকে নিয়ে যাবে। যে এই জায়গাটার মধ্যে কোনো অবস্থাতেই যাতে নিজের উপর আমরা কোনোদিন কোনো বিশ্বাস না হারাই, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা সত্যের ঠিকানা যাচ্ছি, সত্যের দিশারি, আমরা সত্যিকারের মানুষকে ভবিষ্যতে একটা দিশায় নিয়ে যাওয়ার জন্য পথ দেখাচ্ছি। এই বিশ্বাস এবং আস্থা নিজেদের উপরে রাখতে হবে, এবং মাসিমা তারা এই বিশ্বাস এবং আস্থা নিজেদের উপর ছিল বলে এত ঘটনা লক্ষ্য করেছেন। পরিবারটার মধ্যে একজনের পর একজন কিন্তু বিদায় নিয়েছেন, তারপরে কিন্তু যে দৃঢ়তা, বনের যে যোগ এবং এই চেতনা বোধ, এটা তো এটা মানে আমাদের কাছে শিক্ষণীয়। যে এই বিষয়টার প্রতি আমরা শিক্ষা নিয়ে আগামী দিন এগিয়ে যাব। এবং এই ছোট্ট কয়েকটা কথা বলে আবারও ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সিপাহীজলা জেলা কমিটির পক্ষে, এবং ওনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ব্যক্তিগত জীবনে মাসিমার সঙ্গে আমার পরিচয় ঘটে ৭৭ সাল থেকে। আমি তখন শিক্ষকতার কাজে যুক্ত। আমার পুরনো যে বাড়ি বিশালগড়ে, সেই বাড়িতে কমলাসাগর অঞ্চল কমিটির একটি ব্রাঞ্চ অফিস সেখানে স্থাপিত হয়েছে, এবং আমি যে ঘরে থাকতাম, এই ঘরটা যেহেতু খালি ছিল, পার্টি বা গণসংগঠনের সমস্ত মিটিং আমার ওই ঘরে সম্পন্ন হতো। সেই সুবাদে মাসিমার সঙ্গে নারী সমিতির মিটিং ইত্যাদির কারণে পরিচয় হয়, এবং গৌতম দত্তের মা হিসেবে তাকে আমরা সকলে মাসিমা ডাকতাম। উনি সবসময় পার্টির কর্মীদের প্রতি একটা মাতৃত্ব সুলভ দৃষ্টি নিয়ে আমাদেরকে দেখতেন, এবং তার ফলে একটা ব্যক্তিগত যোগাযোগ স্থাপন হতো। তখনকার সময়ে পার্টি কর্মী সংখ্যা কম ছিল। গৌতম দত্তের বিধায়ক হওয়ার পর থেকে এখানে পার্টির কাজের গতি বাড়ে। স্বাভাবিক কারণেই আমি শিক্ষকতা করলেও পার্টির সমস্ত ক্রিয়াকলাপ যেটা আমার বাড়িকে কেন্দ্র করে হতো, আমি তা ওয়াকিবহাল ছিলাম। ৮০ জনের দাঙ্গার পর জাতি উপজাতির মৈত্রী স্থাপনে গৌতম দত্তের যে উদ্যোগ, সেই উদ্যোগ প্রতিক্রিয়াশীল শক্তি,
তারা সেটাকে মেনে নিতে পারেনি, তাই তাকে নৃশংসভাবে খুন করেছিল। এবং এই খুনের পর উপনির্বাচনে আমাকেই প্রার্থী করা হয়েছিল এবং এই 81 সনে যেদিন ভোটের ফল বেরোয়, এই যে অরাজনৈতিক ব্যক্তি গোবিন্দলাল দত্ত, তিনি গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন। আমার বিজয় সংবাদের পর আমি যখন বেরিয়ে আসি, উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। অর্থাৎ আমার মধ্যে হয়তোবা ওনার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি, মাসিমা তাই মনে করতেন। তারপর 81 থেকে এই যে 40টি বছর, 83 থেকে অফিস টিলাতে মাসিমার বাসস্থান শিফট হওয়ার পরে প্রায় প্রতিদিন দেখা সাক্ষাৎ হতো। ওনার বাড়িও আমাদের একটা শেল্টার ছিল। 83-তে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পরে আমি অফিস টিলায় যখন থাকতাম, তখন পার্থর বাবা নন্দলাল মজুমদারের বাড়ি আর মাসিমার বাড়িতে আমার রাত্রি যাপন হতো। এই ব্যক্তিগত একটা সম্পর্ক এখানে ছিল। তো ব্যক্তিগত সম্পর্কের বাইরে যেটা, সেটা হলো গণসংগঠন এবং পার্টির যে দ্রুত বিস্তার লাভ করেছে বিশালগড়ে, সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকায় যারা ছিলেন তার অন্যতম ছিলেন হেমাঙ্গপ্রভা দত্ত। নারী সংগঠন নিজে হাতে ধরে ধরে গ্রুপ করে করে মেম্বারশিপ করতেন। তো এটা আমরা নিজেরা দেখেছি। এবং তারপর এই যে কমলাসাগর লোকাল কমিটি, তার বিস্তৃতি ঘটার পর অসংখ্য লোকাল কমিটি, প্রায় 7-8টা লোকাল কমিটি এটা ভেঙে হয়েছে এখন পর্যন্ত। বিশালগড়ে একটা লোকাল কমিটি ছিল, 4টা-5টা লোকাল কমিটি বিশালগড়েই হয়েছে। এই যে ব্যাপক বিস্তৃতি ঘটেছে, গৌতম প্রসাদ দত্তের এক কর্ম উদ্যোগ, তারপর তার ফলোয়ার হিসেবে আমরা সেটাকে ধারাবাহিকভাবে টেনে নিয়ে গেছি। মাসিমা নারী সমিতিকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেছেন। শেষের দিকে উনার বয়সের কারণে উনি আর কাজে অংশগ্রহণ করতে পারতেন না। 18 সালের পরে উনার বাড়িও আক্রমণের কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছিল, ফলে মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল। শুধু গৌতম দত্তের শহীদান দিবসে উনি এসে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতেন। সর্বশেষ ওনার জ্যেষ্ঠ পুত্র গৌরাঙ্গ প্রসাদ দত্ত গত নভেম্বর মাসে যখন মারা গেলেন, তারপর উনি ভেঙে পড়লেন, শয্যাশায়ী হলেন এবং 19শে জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেলেন। এই যে 107 বছরের একটা দীর্ঘ জীবন, এই জীবনের বর্ণনা পার্থ কিছু করেছে, লেখায় বেরিয়েছে। কমরেড মতিলাল সরকারের বাড়িকে কেন্দ্র করে একটা পার্টি সেন্টার হিসেবে দক্ষিণ দিকে কাজ করতো, জাঙ্গালিয়ার দিকে। সেখানে মতিলাল সরকার, মাসিমা, গৌতম বা আরো কিছু, রঞ্জিত দেবনাথ, শঙ্কর রুদ্র শর্মা, এরা মিলে ওইখানে ওই কাজটা করতো। এগুলো অতীতের স্মৃতি হিসেবে আমরা আজকে ওনার স্মরণ সভায় মনে করছি। একটা জিনিস মনে রাখতে হবে, মাসিমা বিশ্বাস করতেন যে সমাজ পরিবর্তন হবে, নারী নির্যাতন বন্ধ হবে, মানুষের দারিদ্র্য মোচন হবে, এরকম একটা সমাজ নিশ্চয়ই আমাদের দেশেও প্রতিষ্ঠিত হবে। এই দূরবর্তী লক্ষ্যকে সামনে রেখে দৈনন্দিন জীবনে গণসংগঠন পার্টিকে বিস্তার লাভ ঘটানোর জন্য ওনার ক্ষমতা অনুযায়ী উনি করেছেন। 73 সনের 22শে জুন এই ব্লক ডেপুটেশনে যে হামলা করেছিল কংগ্রেস, নারী অংশগ্রহণকারীদের কাপড় খুলে দিয়ে নগ্ন করে দিয়েছিল। এই ঘটনা কিন্তু বিশালগড়ে প্রচন্ডভাবে মহিলাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছিল যে এটাও কি সম্ভব, প্রকাশ্য দিনের বেলায় উপজাতি মহিলার কাপড় খুলে নিয়েছে, কংগ্রেস ঘরের মহিলারা কাপড় নিয়ে এগিয়ে দিয়েছে লজ্জা নিবারণের জন্য। সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট। ওই সময় থেকেই মাসিমা সক্রিয় হয়ে ওঠেন এবং তারপরে এটা হয়ে। আমি আমার আলোচনা দীর্ঘ না করে মাতৃসমা এই হেমাঙ্গপ্রভা দত্তের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।
আমাদের পার্টির পলিট ব্যুরোর মাননীয় সদস্য, রাজ্য কমিটির সদস্যগণ এবং অন্যান্য যারা এসেছেন, মা ও বোনেরা, আমি সবাইকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। আমি কমরেড হেমাঙ্গ প্রভা দত্ত, আমাদের মাসিমা, তার স্মৃতির প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি। তার কন্যা, জামাতা এবং নাতি নাতনিগণ যারা আছেন এবং তার গুণমুগ্ধ যারা রয়েছেন, তাদের সকলের প্রতি জানাচ্ছি সমবেদনা। মাসিমার সঙ্গে আমার পরিচয়টা শুধু এখানে এসেছি আমি 1995 সালের প্রথম মাস, সম্ভবত জানুয়ারি। তখন থেকে তাকে দেখেছি, তার আগেও তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তিনি সদর বিভাগীয় মহিলা সমিতির দায়িত্ব নিয়ে আমাদের জম্মু জেলায় গিয়েছিলেন নারী সমিতির মিটিং করাতে। আমাকে আগেই জানানো হলো যে এরকম যাবেন হেমাঙ্গ প্রভা দত্ত, তিনি গিয়ে সভা করবেন। আমার দিদি ছিল তখন এই অঞ্চল কমিটির সভানেত্রী। তো আমার বাড়িতে গেলেন, আমি দেখলাম যে এই মহিলা, তার যে চেহারা মাতৃসুলভ, মা মাসিমার মতো, এবং সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করেছে খুব সাধারণ ভাষায় তার কয়েকটা বক্তব্য। সংগঠনের উপর জোর দিয়ে বলেছেন, এছাড়া বলেছেন তখনকার এই গ্রামীণ সমাজের মধ্যে অত্যাচারীরা, বিশেষ করে এই শাসক গোষ্ঠী, তারা কিভাবে আমাদের সাধারণ মানুষের উপরে অত্যাচার করে। এগুলি খুব হৃদয়গ্রাহী আলোচনা, মানুষের মনের মধ্যে চলে যায়, সরাসরি গিয়ে লাগে। আমার মনেও লেগেছে। প্রথম ভেবেছিলাম মহিলা বিশালগড় থেকে এসেছে, ভেবেছিলাম আগরতলা থেকে হয়তো বড় নারী নেত্রী আসবে, কিরকম হবে কি জানি। যাই হোক, তবু আমি সভাটা অর্গানাইজ করেছি। কিন্তু তিনি খুব সাধারণ ভাষায় যেভাবে বক্তব্য রাখলেন, এতে সত্যি অভিভূত না হয়ে তখন অবশ্য কমরেড গৌতম দত্ত খুন হয়েছেন। কমরেড গৌতম দত্ত তিনি খুন হওয়ার মাস হয়ে গেছে 3 মাস আমার বাড়িতে গিয়েছেন, থেকেছেন, খেয়েছেন, পরদিন সকালে এসেছেন, কারণ গেলেই আসার মতো ব্যবস্থা তখন ছিল না। এবং মাসিমাও আমার বাড়িতে তখন ছিলেন, আমাদের বাড়িতে থেকেছেন এবং তার সভা-টভা করেছেন। আর এখানে যখন এলাম তখন দেখলাম যে তিনি আমার সঙ্গে প্রায়ই যোগাযোগ করতেন। এগুলি নয়, এই যে সংগঠন কিভাবে চলবে এই সমস্ত এগুলি নয়, আমাকে বরং আমার মনে পড়ছে এখন যে আমাদের যে কর্মীরা আছে, পার্টি কর্মীরা, তাদের সম্পর্কে আমাকে অ্যালার্ট করতে, কে কিরকম, এগুলি আমাকে বিশেষ করে বলতে। আমি এখানে একটা ভাড়া বাড়িতে থাকতাম, পার্টি ভাড়া বাড়ি নিয়েছি, সেখানে তো বেশ কয়েক বছর ছিলাম, 3-4 বছর। তিনি প্রায় মাঝে মধ্যে যেতেন এবং আমার সঙ্গে এইসব বিষয়ে আলোচনা। সবচেয়ে বেশি আমার যা মনে হয়েছে, তিনি প্রতিটি সভাতেই একটা কথা বলতেন, আমি শহীদের মা বলছি। এই যে আমি শহীদের মা করতেছি, এই কথাটার মধ্যে সবার উপস্থিত সবার মধ্যে এটা সংগ্রামের স্পৃহা বলুন বা এটা একটা জাগরিত হতো। আমি ঠিক আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু এটা সবার মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করতো। শহীদের মা শুধু সহানুভূতি না, এটার মধ্যে কেন যেন একটা সংগ্রাম বা
লড়াই সংগ্রামের একটা অনুপ্রেরণা যোগাতো বলে আমার মনে হয়। তো যাই হোক, তার কাছাকাছি তো আমি ছিলাম না, এখানে যখন ছিলাম তখন অবশ্যই এই যোগাযোগ হতো। তবে আমার মনে হয় তার পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত, বিশেষ করে যারা পার্টি সভ্যরা আছে এবং সমর্থকরাও বটেই, যে কিভাবে তিনি এত আঘাতের মধ্যে দিয়েও এই যে পুত্র শোক, এত সহজ কথা নয়, এই পুত্র শোক বুকের মধ্যে নিয়ে সাংগঠনিক কাজে তিনি গিয়েছেন, সংগঠনের কাজ ঠিক মতো করে এসেছেন। কি করে এটা সম্ভব হলো? প্রায় দেখা যাবে এরকম আঘাত পেয়ে আমি আর বাড়িতে না বাড়িতে, আরে আমার আর করে আমার সব শেষ হয়ে গেল। তিনি তো এই মনোভাব ছিলেন না। কি করে তিনি এত দৃঢ়তা অর্জন করতে পারলেন, এটা আমি অনেক সময় ভেবে পাই। সাধারণত আমি যে সমস্ত মায়েদের দেখি আঘাত পেলে স্বামী হারা বা পুত্র হারা মারা গেলে খুব কমই আছেন যারা এইসব ভুলে পার্টির কাজকর্ম, বরং তিনি গর্বের সঙ্গে বলতেন আমি শহীদের মা। তো এই কথাই আমি এই সবাই বলতে চাই যে আমাদেরও যারা আছি, আমরা পার্টির কাজ করি, আমাদেরও সেই ধরনের পার্টির সঙ্গে একাত্মতা অর্জন করতে হবে। পার্টির কাজের মধ্য দিয়ে আমাদের যত কিছু, সেটা আমাদের দুঃখ কষ্ট ভালোবাসা সবকিছু আমাদের সেখানে আমাদের প্রকাশ করতে হবে। এই কথা বলে আমি কমরেড হেমন্ত প্রভা দত্তের প্রতি আবারও গভীর শোক শ্রদ্ধা জানিয়ে এবং অন্যান্য সবাইকে সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বয়োজ্যেষ্ঠ আমার সমবয়সী এবং অনুজ এবং মা ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কমরেড হেমাঙ্গ প্রভা দত্ত আমাদের সকলের মাসিমা, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিশালগড়ের আমাদের যারা সভ্যা শুভানুধ্রী, আমার দৃঢ় বিশ্বাস হেমাঙ্গ প্রভা দত্তের প্রয়াণে, যদিও 107 বছর তিনি বেঁচে ছিলেন, এটা অস্বাভাবিক, কিন্তু তারপরেও তার প্রয়াণে একটা বিয়োগ ব্যথা আপনাদের মধ্যে আছে, এটা আমার বিশ্বাস। সেদিক থেকে আপনাদের সাথে আমিও সমবেত। বিস্তৃত সময় নিয়ে আমি কথা বলবো না, শুনেছেন আপনারা এতক্ষণ একে একে 4 জন 5 জন আমাদের নেতৃত্ব আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি। আমি যেটা বলবো, বিশালগড় কোত্থেকে কোথায় এসছে। 72 সালে বিশালগড় বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী। প্রার্থী খোঁজা হচ্ছে। গৌতমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী, এতটা সক্ষতা গড়ে ওঠে। নেতা আমাদের মাস্টারমশাই, মধুপুর বাড়ি, একটাই লোকাল কমিটি, নগেন্দ্র। বিশালগড় বাজারে কোনো পার্টি লিস্ট নেই, কোনো না কোনো কমিটির বাড়িতে কাগজপত্র থাকতো, আর নগেন্দ্রার ব্যাগের মধ্যেই সব থাকতো। তখন এটাই দস্তুর ছিল। ত্রিপুরার কটা জায়গায় পার্টি লিস্ট ছিল,
আলমারি, টেবিল, চেয়ার কোথায় ছিল? তো যাই হোক, সেই সময় সবাই মিলে আমাদের একজন মোটর শ্রমিক নেতাকে, আমি তো তাকে নেতাই বলবো, সেই সময় তিনি জিপ গাড়ির চালক ছিলেন, তাকে প্রার্থী করা হয়। অনেকের মধ্যে প্রশ্ন ছিল, এই ভদ্রলোককে, তাকে কোনো প্রার্থী করা হলো, আর কি কোনো প্রার্থী পাওয়া যায়নি, তার মানে শুরুতেই মনে হচ্ছে আমরা যেন একটা পরাজয়ের অঘোষিত স্বীকৃতি দিয়ে দিচ্ছি, এরকম কথাবার্তা আমি যা শুনেছি। তখন আমি পার্টির খুব উচ্চস্তরীয় কমিটির মধ্যে কাজ করছি, ঘটনা না, কিন্তু নির্বাচনের গোটা যে প্রক্রিয়ার সাথে আমি যুক্ত, বিশাল বড় হয়েছি। সেই সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সমীর রঞ্জন বর্মন। তিনি পরবর্তী সময় যতটা ডাকসাইটের নেতা হয়েছিলেন, ডাকসাইটে মানে কি, তিনি তো আসলে অত্যাচারী। তখনকার মানুষের মধ্যে তার যে পরিচিতি, আমি তখনকার কথা বলছি, এখনকার অবস্থার সঙ্গে তাকে মিলিয়ে দেখা ঠিক হবে না, এটাই হয়। কিন্তু ৭২-এর এই নির্বাচনে আমাদের এই প্রার্থী ৫০০ কম ভোটের ব্যবধানে পরাস্ত হয়, সম্ভবত ২৪৩ বা ৩০০ এরকম কিছু ভোট, ১৪৩, অসাধারণ করে। সারা ত্রিপুরা চমকে গেছে। আরে, এবং যিনি তাকে পরাস্ত করে জিতলেন তিনি ভীষণ অসন্তুষ্ট, অখুশি। এটা গাড়ির ড্রাইভার, এভাবেই বলতে অভ্যস্ত তিনি। গাড়ির ড্রাইভার, তার সঙ্গে আমি জিতলাম মাত্র ২০০ ভোটের ব্যবধানে। এই অবস্থায় ছিল বিশালগড়। সেই বিশালগড় আমাদের পক্ষে তখন দ্বিতীয় কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়যুক্ত হওয়ার মতো সুযোগও ছিল না। সেই বিশালগড়ে ৭৭-এর ডিসেম্বরের যে নির্বাচন, তাতে গৌতম দত্ত নির্বাচিত হলেন, যিনি ২০০ ভোটের ব্যবধানে পরাস্ত হলেন। তাকে কিন্তু প্রার্থী করার ব্যাপারে পার্টির কোনো আপত্তি ছিল না, অন্তত আমার যতটা স্মরণশক্তিতে আছে। কিন্তু তারা সবাই মিলে বললেন যে না, এবার গৌতমকেই প্রার্থী করতে হবে। গৌতম জিতলেন। গৌতমের জয়টাই বড় কথা না, আমি যেটা দিয়ে শুরু করছিলাম, প্রার্থী পাওয়া যাচ্ছিল না। কংগ্রেসের ডাকসাইটের নেতা তাকে প্রায় কিন্তু কুপঘাত করে ফেলেছিল, এবং সেই সময় কিন্তু আমরা সরকার তৈরি করতে পারি। আপনার ইন্ডিপেন্ডেন্ট সহ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 18 জন বিধায়ক ছিলেন। তো সেখান থেকে এই পার্টিটা উত্তর এমন জায়গায় উঠে এসছে, এই 4টা বিধানসভা নিয়ে বিশালগড় মহকুমা, এই 4টা দিয়ে কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থীরা জয়যুক্ত হয়েছে। তাদের কাউকে মুখ দেখে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ঘটনাটা না। পার্টির কর্মসূচি, তার আন্দোলন, তার সংগ্রাম, তার নীতি, তার আদর্শ এবং জনগণের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক। ছোট্ট যে পার্টিটা বসবার জায়গা নেই। ভানুবাবুর বাবা বিশালগড় বাজারের উপর প্রতিষ্ঠিত তৎকালীন সময় যে কয়েকটা পরিবার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বা নিজেদের মানে একদিকে প্রভাব, আরেকদিকে প্রতিপত্তি এবং বিত্ত, যে কোনো কারণেই হোক, তার নিজের মধ্যে একটা অনুভূতি আছে যে না, এই পার্টি থেকে একটু জায়গা দেওয়া দরকার অফিস করার জন্য। সেই সময় ভানু ঘোষ, তার সাথে ভানুলাল সাহার পিতৃদেবের আলোচনা হয় এবং তারপর এই ছোট্ট জায়গাটা তিনি সেখানে দেন। পরবর্তী সময় এটাকে তো ট্রাক গাড়ি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যারা পুরনোদের মধ্যে এখনো কিছু বেঁচে আছেন তাদের জানা আছে কি কারণ, তার ব্যাখ্যা আমি যাচ্ছি না।
তো সেই যে পার্টিটা এটা এরকম একটা জায়গায় আসতে পারলো কিন্তু তার নীতির জন্য, তার আদর্শের জন্য, তার কর্মসূচির জন্য, এবং অল্প সংখ্যক যারা সেই সময় পার্টিটাকে তৈরি করবার চেষ্টা করছিলেন তাদের সাথে জনগণের নিবিড় সম্পর্কের কারণে। পার্টি আপনা আপনি হয় না, আকাশ থেকেও পড়ে না, মাটি ফুরে ওঠে না। এই যে বিশালগড়, এই যে পার্টি তো গণ আন্দোলনকে বাদ দিয়ে হয় না। কৃষক তখন ক্ষেত মজুর শ্রমিক হয়নি, ছাত্র যুবক মাত্র উঠে আসছে, আর মহিলাদের সংগঠন আর শ্রমিকদের সংগঠন এখন যেটা 32টা 36টা সংগঠন নিয়ে সিআইটিউ, তখন সিআইটিউ ছিল না। সিআইটিউ তো 1970 সালের ডিসেম্বরে তৈরি, এবং সিআইটিউ মানে কি ছাতার বার শ্রমিকদের ইউনিয়ন, চা শ্রমিকদের ইউনিয়ন, তাও সব বাগানে না। মোটর শ্রমিকদের মতো কোনো ইউনিয়ন নাই, কিন্তু মোটর শ্রমিকদের মতো আমাদের সমর্থক আছে। আনন্দমার্গীদের দ্বারা নিয়ন্ত্রিত যে সংগঠনটা, মানিক সুমঞ্চন তার নেতা, তার ভেতরে নিজেরা থেকে আমাদের মতাবলম্বী যারা তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতেন। তার মধ্যে একজন সেই সময় মানিক দেও ছিলেন। তাদের নিজেদের একটা ট্যাক্সি গাড়ি ছিল, মানিক দে নিজে গাড়িটা চালাতেন মাঝে মাঝে। আমার যদি ভুল না হয়ে থাকে, মানিক তো সামনেই আছে। এবং মোটর স্ট্যান্ডে একটা মিষ্টির দোকান ছিল, জাতীয় মিষ্টান্ন ভান্ডার, তার সামনে একজন চিরা বিক্রি করতেন, গুড় বিক্রি করতেন। হ্যাঁ, পরোয়া করতেন না, কমিউনিস্ট পার্টির পক্ষে দাঁড়িয়ে কথা বলতেন আর কংগ্রেসের সমালোচনা করতেন। ওখানটাতেই আমাদের মোটর শ্রমিকদের মধ্যে যারা পার্টির খুব কাছাকাছি তারা গিয়ে ওখানে বসতো, তার সাথে কথাবার্তা বলতো, চাটা খেত, এই করে। কাজে তখন সেগুলো একটা মারাত্মক কিছু না, এই জাস্ট একটু ডেভেলপ করছে মোটর শ্রমিকদের মধ্যে আমাদের কিছু সংগঠন। এবং আমি যেটা বলবো যে বিশাল করে প্রপারে এই ছাত্রদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হবে। এবং দেখবেন মতিলাল সরকার যে লেখাটা লিখেছেন কালকে, দুটো লেখা বেরিয়েছে দেশে, পড়েছেন কিনা আমি জানি না, কারণ এখানে পত্রিকা পৌঁছে দেওয়াই কঠিন। আর পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও অনেকে নিজের পিঠের চন্দ্র রক্ষা করার জন্য ভয়ের কাছে মাথা নত করে পত্রিকা কিনতেই জানে না, যেন এটা একটা মহা অপরাধ। এটা কমিউনিস্ট পার্টির সদস্যদের কাছ থেকে কিন্তু প্রত্যাশিত না। আমি বলছি কথাটা অন্যভাবে নেবেন না। তাতে আমি দেখেছি মতিলাল সরকার তার লেখাটার মধ্যে গৌতম তাদের সময় এই যে 12, 13, 14, 15 জন ছেলে, সবাই ছাত্র এবং সবাই বিশালগড়ি পড়ে। বিশালগড় তো তখন কলেজ নাই, আর আগরতলায় গিয়ে বাড়ি ভাড়া করে থেকে যারা কলেজে পড়েন আবার ফিরে আসেন, এদের মধ্যে তখন এই ধরনের সংগঠন গড়ে তোলার মতো অবস্থা বিশালগড় হয়। তাহলে ওই জায়গা থেকে এদের নেতা হন গৌতম, তারাই তাকে নেতা হিসেবে গ্রহণ করে। তার যে গুণাবলী, তার যে কর্মদক্ষতা, তার যে উদ্যোগ, তার যে সাহস, এবং যারা ছিলেন তার বড় অংশটাই খুব সাহসী ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ এখনো জেল খাটছেন, আপনারা জানেন যারা খবর রাখেন। তো যাই হোক, আমার নিজের যেটা মনে হয়েছে, আমি মোহন করে অভিজ্ঞতার কথা বলতে চাইছি না, সেটা আমি প্রাক্তন লেখার মধ্যে দেখেছি, আজকেও সে বলবার চেষ্টা করেছে। কিন্তু গৌতম দত্তের এই যে ভূমিকা, এটা তার মাকে প্রভাবিত করেছে। এবং মা গৌতম দত্তকে পলিটিক্যাল প্রোটেকশন দিতেন, রাজনৈতিক দিক থেকে তাকে রক্ষা করতেন। আপনারা শুনেছেন গৌতমের বাবা একজন গ্রামীণ ডাক্তার ছিলেন, চা বাগানে চাকরি করতেন। তিনি রাজনীতির সঙ্গে নিজে খুব একটা যুক্ত ছিলেন না, বা বাড়ির মধ্যে এরকম একটা আবহাওয়া তৈরি হোক, অন্যরা কাজকর্ম করুক, তখন তো এরকম কাজকর্ম করার পরিবেশ কোথায়, পার্টিটা কত বড়, এগুলি নিয়ে খুব একটা মানে নিজেও যুক্ত ছিলেন না, এবং কাউকে উৎসাহিত করার জন্য তার দিক থেকে আলাদা কোনো ভূমিকাও ছিল না। বরং হয়তো আলাপ আলোচনার মাধ্যমে এগুলি থেকে দূরে থাকাই ভালো, বলে থাকতে পারে, আমি জানি না। সেই সময়ে মা এবং ছেলের যুগলবন্দি, ছেলেকে দেখে মা প্রভাবিত হচ্ছেন। আবার মা, অনেকেই বলবার চেষ্টা করছেন, গৌতমের হাতে ধরে ধরে ঘুরে ঘুরে নারী সমিতির মেম্বার করেছেন, ইউনিট পর্যন্ত মিটিং এ যেতেন।
যাবেনি তো, তখন তো এইভাবেই করতে হবে সংগঠন। এবং মহিলাদের সংগঠন তখন কোথায়? উপজাতিদের মধ্যে আর মুসলিমদের মধ্যে, এমনকি তফসিলি অংশের মধ্যেও না। আর ওবিসি তো আমরা প্রথম শিখেছি এই ওবিসি নামটা, কেমন না? মূলত এই দুটো জায়গাতে কাজকর্ম করতেন। ঠিক আছে, ওই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখানকার পার্টিটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করে। এবং যে জাগালিয়া যে স্কুলটা, যে স্কুলে তোমরা পড়াশোনা করেছে, তখন কিন্তু এই অফিসিয়াল স্কুলগুলো তখনও হয়নি। মতিবাবু তখন এই স্কুলে মাস্টারমশাই ছিলেন। গৌতমদের বাড়ি পাশে মতিবাবুর বাড়ি। মতিবাবুর বাড়ি গেলে গৌতমদের বাড়ি যেতাম, গৌতমদের বাড়ি গেলে মতিদের বাড়িতে যেতাম, ফারাক কিছু ছিল না। ভানুলাল শাহ তিনি সরকারি স্কুলের মাস্টারমশাই। তার সাথে আমার প্রথম দেখা ছাত্র ফেডারেশনের মিটিং করতে সাবরুমের শ্রীনগরে গিয়েছিলাম। একেবারে সীমান্ত সংলগ্ন, কোনো বাড়িতে রাখার মতো ব্যবস্থা নাই। ভানুবাবুরা মাস্টারমশাইরা সেখানে নিজেরা একটা মেস করে থাকতেন, সেখানে আমার থাকার ব্যবস্থা, সেখানে খাওয়ার ব্যবস্থা। পরবর্তী সময় আমি বুঝতে পারলাম ভানুবাবুরা যখন কাজ করতেন তখন তাদের মধ্যে একজন মাস্টারমশাই তিনি খুব ভালো কমে, কিন্তু তিনি আরএসপি করতেন, এটা প্রকাশ করতেন না, পরে বুঝতে পেরেছি। আমার অভিজ্ঞতা হচ্ছে ওই জায়গায় ভানুবাবুরা কাজ করতেন। একটাই স্কুল, সারাদিনে কালে ঘুরতে একটা গাড়ি যেত। এসে মোটর স্ট্যান্ড মানে কি একটা চায়ের দোকান। আমার এখনো মনে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছি, তাদের দেশ থেকে খেয়ে বেরিয়েছি, পরের দিনে চলে আসবো মিটিং করে। তারপরে একটা সময় বললো একটু চা খান, তারপরে ডিমের অমলেট খেতে বললো। ডিমের অমলেট করতে গিয়ে দেখা যাচ্ছে ডিম ফাটানোর পর তার থেকে বাচ্চা বেরোচ্ছে। আমার এখনো মনে আছে, দ্বিতীয় আরেকটা ডিমের অমলেট করার মতো সুযোগ ছিল। সেই জায়গায় কিন্তু ভানুলাল সাহারা কাজ করছে, তাদেরকে কেউ প্রভাবিত করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির জন্য কাজ করার ঘটনাটা না। আর বিশাল করার পরিমণ্ডলের এরকম না। সেই সময় এই স্কুলটার মধ্যে কয়েকজন মাস্টারমশাই ছিলেন, সংখ্যায় বড় না, তাদের একটা ভূমিকা আছে। বিশেষ করে মধ্যবিত্ত অংশের মানুষ, বিশাল করে অনুপজাতিদের মধ্যে তাদের এই ভূমিকা, তারা তখন বেসরকারি শিক্ষক সমিতি করতেন। এটা অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। আর সরকারি শিক্ষকদের মধ্যে পার্থর যে বাবা, এই বাড়িটাই কিন্তু প্রথম থেকে এখানে আমি দেখতাম ওনার সাথে ভানু ঘোষের সবচেয়ে বেশি নৈকট্য। ভানুদা বর্ষি গাইতে পছন্দ করতেন, উনিও বর্ষি গাইতেন। এই ভানুদাকে চারা জিনিস দিতেন আর মাছের আধার সংগ্রহ করে দিতেন। এই দুজনে মিলে মাছ ধরতে যেতেন। পার্টিগতভাবে দুজনের মধ্যে ভীষণ ছলা পরামর্শ হতো। এবং আমাকে স্বীকার করতেই হবে, ওই সময়ের মধ্যে বিশালগড়ের এই মধ্যবিত্তদের মধ্যে পার্টিটাকে বিস্তার করার ক্ষেত্রে এই আমাদের পার্থের বাবা তৎকালীন সময়ের যে ভূমিকা অসাধারণ। এবং তিনি সবচেয়ে বেশি মানে আদৃত ছিলেন, গৃহীত ছিলেন মুসলিম অংশের মানুষের মধ্যে। এটা আমার নিজের চোখে দেখা। এবং এই গৌতম দত্তের যে জয়ের পেছনে তার ভূমিকা অসাধারণ। ভানুবাবুদের ভূমিকা তো ছোট করে দেখার প্রশ্ন আসে না। ভানুবাবু তো বাড়ি ছেড়ে দিয়েছে, বলছিলেন না তার যে ঘরটা, এই ঘরে বসে গৌতমদের নিয়ে, নগেনদেরকে নিয়ে, আমি তো সদরের তখন সেক্রেটারি, সদর মানে হচ্ছে বিশ্রামগঞ্জ, চম্পকনগর, জম্পুইজলা আর হচ্ছে সিমনা, এই গোটাটা নিয়ে সদর মহকুমা, সেই মহকুমার সেক্রেটারি দায়িত্বে লোকাল বডি মিটিং করতে আসতাম। এই ভানুবাবুর বাড়িতে মিটিং হতো, তার ঘরে মিটিং হতো, আমরা ঢুকলে তিনি বেরিয়ে যেতেন। এই ছিল পরিস্থিতি। তাহলে ওখান থেকে আমি যেটা বলছি, কিছুই ছিল না, সেখান থেকে কিন্তু 4টা বিধানসভায় কিন্তু জিততে পারলো। কমিউনিস্টের বিধানসভায় যেটা কিন্তু বাক্সবাহী না। আর সেই সময়ে রিগিং যেটা আমরা পরে মানে শুনলাম, এরকম পর্যায়ে রিগিং কিন্তু কংগ্রেস আমলে হয়েছে, ঘটনা তা না। একজন নির্বাচনে, সম্ভবত লোকসভা নির্বাচনে, পরবর্তী সময় কাগজপত্র ঘাটতে গিয়ে দেখেছি যে সেই সময় সচিন্দ্রলাল সিংহ ছিলেন মুখ্যমন্ত্রী, কলেজের একজন প্রিন্সিপাল ছিলেন, তিনি রিটায়ার্ড হতে গেছেন, তিনি দাঁড়িয়েছিলেন, তাকে বোধহয় জয়যুক্ত করার ক্ষেত্রে রিগিং কিছু হয়ে থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
এই যে পার্টিটা, এই পার্টিটা এই জায়গায় কিন্তু এসছে। আজকে আমি কথা দিয়ে কেন শুরু করলাম, হেমন্ত প্রভা দত্ত ম্যাম 107 বছর বেঁচেছেন। আমার তো ধারণা সম্ভবত 80-85 বছর পর্যন্ত চলে ফিরে কাজ করেছে। ছেলের মৃত্যুর পর, মৃত্যু নয় হত্যাকাণ্ড, তরুণ একটা ছেলে, যে ছেলের হাত ধরে মা ঘর থেকে বেরিয়েছে। এই যে বিশালগড় বাজারের উপর একটা ব্লক, তখন সারা রাজ্যে ব্লক করে, তখন 18-19টা ব্লক, তার মধ্যে একটা হচ্ছে বিশালগড়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ডাক দিয়েছে খাদ্য সংকট থেকে। হ্যাঁ, তখন দুর্ভিক্ষের পরিস্থিতি, আমরা তখন কলেজে পড়ি, পার্টি থেকে আমাদের বললো 1 মাস কলেজে যাওয়া যাবে না, কি করতে হবে, ব্লকে ব্লকে যেতে হবে, গ্রামের লোক আসবেন, ব্লকে ডেপুটেশন হবে, দাবি কি লঙ্গরখানা খুলতে হবে, অর্থাৎ সরকার থেকে খিচুড়ি রান্না করে দিতে হবে বিনা পয়সা, খয়রাতি সাহায্য। এখন বোধহয় অনেকেই খয়রাতি সমাজের সঙ্গে যুক্ত না, সেই সময় আমরা খয়রাতি সাহায্যের দাবি করতাম। রেশনের জিনিস পাওয়া যায় না, কেরোসিন পাওয়া যায় না, আর পাওয়া গেল লাল কেরোসিন, ছাত্রদের পড়তেও সুবিধা হয়, খুব তাড়াতাড়ি আপনার কাচের মধ্যে আপনার কালি জমে যায়, একটু পরপরই মাকে দিদিমাকে পরিষ্কার করে দিত। তার জন্য ছাত্ররা দাবি করতো সাদা কেরোসিন চাই। যাই হোক, ব্লকের ডেপুটেশনে এটা দাবি ছিল না, মূলত খাদ্য খয়রাতি সাহায্য। বিশাল করে এই ব্লকের ডেপুটেশন, প্রথমে আমি ছিলাম না, সম্ভবত সেদিন আমার প্রোগ্রাম ছিল মোহনপুরের ব্লকে, ওটা শেষ করে তখন পার্টি অফিসে আসতাম। পার্টি অফিসে দুতলা, বটতলা ভাড়া করে বাড়ি, পাল যারা অনেকগুলি গাড়ির মালিক ছিলেন, পার্টিকে তারা ভাড়া দিয়েছেন। ওখানে আসার পর শুনলাম বিশাল করে এই ব্লক ডেপুটেশন প্রচন্ড ভাবে আক্রান্ত হয়েছে। এবং তখন তো খবরটা এরকম হয়েছিল, নগেন্দ্র প্রধান মারাই গেছে। পরে এসে তো আমরা দেখলাম তার তো মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোনোর পর আর রক্ত বেরোচ্ছে না, মাথার থেকে সাদা সাদা বিজলের মতো, এবং এটা বেরোলে পরে মাথা থেকে রোগীটাকে বাঁচিয়ে রাখাই কঠিন। আর বলছিলেন ভালোবাবু যে এই যে জমায়েতটা হয়েছিল, হাজার হাজার মানুষ ঘটনা, তার মধ্যে বড় অংশের উপজাতি অংশে, তখনও সবাই এসে উঠতে পারেননি। যারা এসেছেন তারা তো আক্রান্ত হয়েছেন, সামনে যারা ছিলেন, আর যারা আসছিলেন তারপর ক্ষেতের উপর দিয়ে লাইনের উপর দিয়ে হেঁটে, অধিকাংশ উপজাতি মায়েরা বোনেরা, তাদের উপর আক্রমণ, গায়ের জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। পরবর্তী সময়ে কংগ্রেস পরিবারের মায়েরা বোনেরা তাদের লজ্জা নিবারণের জন্য নিজেদের ঘর থেকে কাপড় নিয়ে তাদের গায়ে চড়িয়েছে। তখন কংগ্রেস এরকম ছিল, এখন এরকম না। সেই যে প্রোগ্রাম এখান থেকে বোধহয় ফিরে যায়, আমার মনে হয় 9:30 থেকে 10টায় শেষ পর্যন্ত দাবি আদায় হয়, যেগুলো আমরা দেখবো, রিভিউ বলেছেন। আর তখন প্রশ্ন সারাদিন না খেয়ে গেলে এখন কি খাবে তারা, বাড়িতে গিয়ে কোথায় রান্না পাবে? তখন তারা সিদ্ধান্ত করে চিড়া এবং গুড় দেবে। বিশালগড় বাজারে চিড়া গুড়ি কিনতে পাওয়া যাচ্ছে না, আগরতলা থেকে এনে চিড়া গুড় বন্টন করে তারপর ফিরতে হয়েছে। এবং মাকে নিয়ে গৌতম সবাই যখন ফিরে গেছে অন্যান্য নেতাদের সাথে, তারপরে মাকে নিয়ে গৌতমে ফিরে যান। আমি তখন দেখেছি মাসিমাকে, আমরাও সেখান থেকে ফিরে যাই। এগুলো তো ছোট্ট পার্টিটাই করেছে। ত্রিপুরার পার্টিটা কত বলছে, কুমিল্লা ইউনিট, অবিভক্ত সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি, পশ্চিমবাংলা থেকে পার্টিটা চালাতো। তখন 2-4 জন পার্টি মেম্বার, এর মধ্যে অন্যতম হচ্ছেন বীরেন দত্ত। আমরা তখন ছোটবেলায় শুনতাম বীরেন দত্তের পার্টি, কমিউনিস্ট পার্টির নাম ছিল বীরেন দত্তের পার্টি। ট্রাইবালদের মধ্যে সম্ভবত প্রথম পার্টি মেম্বার অভূত দেববর্মা। এখনকার অভূত কিন্তু আমাদের সিপিআই নেতা, সিপিআই দশরথ তো অনেক পরে এসছেন পার্টি। ছোট্ট পার্টি, বিশাল কোথায় পার্টি তখন? এই জায়গাতে আস্তে আস্তে এখান থেকে এখানে এসে আপনারা এনেছেন। সেই সময় যারা কাজ করছেন তাদের মধ্যে একটা অংশ এখনো আছেন। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে এখন আমরা এতটা সংকুচিত হয়ে গেছি কেন?
কংগ্রেস যুব সমিতির রাজত্বে আক্রমণ তো কম হয়নি, বিশেষ ছিল আক্রমণ। আমরা এটাকে বলছি আধা বিশেষ সন্ত্রাস। পঞ্চায়েতে ভোটই করলো না, নগরে ভোট করলো না, ছাত্র সংসদ বন্ধ করে দিল, কোঅপারেটিভ নির্বাচন বন্ধ, সব পছন্দের মনোনীত প্রার্থী তাদের দিয়ে চালাচ্ছে, মানে লুটের রাজত্ব চলছে। রাস্তা থেকে এই তুলে নিয়ে বাড়িতে লেট্রিন তৈরি করছে কংগ্রেস নেতারা। এটা ঘটনা। মিটিং মিছিল নির্বিঘ্নে করা কঠিন, তার মধ্যে আইন অমান্য হয়েছে, শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। সর্বভারতীয় বন্ধের কলের পাশাপাশি ত্রিপুরা নিজের চালিত বন্ধের আহ্বান করেছে। বন্ধের পিকেটিং করতে বেরিয়ে শত শত লোক আঘাত করে গ্রেপ্তার হয়েছে, সারাদিন তাদের আটকে রেখেছে। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কংগ্রেসের দুর্বৃত্তরা সেই গাড়ির উপর আক্রমণ করেছে, শহরের মধ্যে মাথা ফেটেছে ট্রাক গাড়িতে যারা করে যাচ্ছিলেন শহর থেকে। কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন তো একটা জায়গায়, নিজেকে তো ঘরের মধ্যে আটকে রাখেননি, ঝান্ডা তো নামিয়ে ফেলেননি, পার্টি অফিসে যাওয়া তো বন্ধ করেননি। দেশের পত্রিকা সেই সময় আজকে যখন আক্রান্ত তখনও আক্রান্ত, তখন তো আক্রান্ত মানে কি এডিটর ছিলেন গৌতম দাস, তাকে খুন করার চেষ্টা হয়েছিল, মেশিন ম্যানকে খুন করার চেষ্টা হয়েছিল, রিপোর্টারদের মধ্যে অনেকে দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। পত্রিকা পাঠানোই কঠিন, মায়েরা বোনেরা নারী সমিতি যারা করতেন সেই সময়, তারা বুকে এই কাগজটা লুকিয়ে দিয়ে গিয়ে যার কাছে দিতে হবে রাতের বেলা গিয়ে সেই বাড়িতে দিয়ে আসতেন, না হলে দরজার নিচ দিয়ে দিতেন। সেই সময়ের কথা বলছি। ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছে 5 বছরের ব্যবধানে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনে আমি বুঝতে পেরেছি। এবার কিন্তু পরিস্থিতির এরকমই হয়েছে। এই 18 নির্বাচনে বিভ্রান্তি, প্রলোভন, ভালো আছে আরো ভালো থাকবো। দিল্লিতে সরকার, রাজ্যের সরকার একই সরকার, তারা বলছেন যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই করছি। বামপন্থী সরকার বলছে এগুলো আমরা দিতে চাই, কিন্তু কেন্দ্রের সরকার সাহায্য করছে না, এগুলো আর শুনতে হবে না, আমাদের যদি ভোট দিয়ে জিতাতে পারে, কেন্দ্রে তো আমরা আছি, ত্রিপুরা দিতে আমরা আছি, এই দুটো মিলে ডাবল ইঞ্জিন সব পেয়ে যাবে। মানুষের তো দোষ না। এগুলোকে ফাঁকা বলি, অসত্য কথা, বিভ্রান্তি, বিপদগামী করা, যে কোনো ভাবে ক্ষমতা দখল করা, এ তো সচেতন যারা তারা বুঝতে পেরেছে। না হলে আমরা 44 ভোট সেই সময় পেলাম কি করে, 45 ভোট পেলাম কি করে? কংগ্রেস তাদের সমর্থন করেছে। এর আগের নির্বাচনে কংগ্রেস 44 ভোট পেয়েছিল, এই নির্বাচনে 18 নির্বাচন 2 ভাগে দিয়েছে, সব ভোট বিজেপিকে দিয়েছে। সিপিআইএম কে কোনো মতে সহ্য করতে পারছে না। এই সবটা মিলিয়ে বিজেপি 5 ভাগ থেকে 51 ভাগ ভোট পেল। কিন্তু 5 বছরের মধ্যে মানুষ বুঝতে পারলেন দেশের নির্বাচনে 39 ভোট পেল, আসন কমে গেল 10টা 11টা। কেমন না? এই জায়গায় দাঁড়িয়ে 23-এর নির্বাচনের পর এই যে বিষয়টা, এটা আমাদের মনের মধ্যে কোন রকম বিশ্বাসের ভিত তৈরি করছে না। বিশ্বাসের ভিত যদি তৈরি হয় তাহলে তার থেকে তো সাহস সঞ্চারিত হওয়ার কথা। তারপরে কেন আমাদের মধ্যে এই ধরনের জড়তা থাকবে? আমি এই কারণে কথাগুলি বলবার চেষ্টা করছি। এই কারণে বিশাল করে একটা লড়াকু জায়গা, লড়াকু জায়গা। শিক্ষিত, অর্ধশিক্ষিত, লেখাপড়া করতে পারেননি দারিদ্র্যের কারণে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, অনুপজাতি, এমনকি বিশালগড় বাজারের ব্যবসায়ীদের, ছোট বাজারি ব্যবসায়ী যারা বড় সড় এই লাল ঝান্ডাকে তারা সমর্থন করতেন, এখনো বলে, প্রকাশ্য হতে বলতে পারেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের যারা বিভিন্ন কমিটির মেম্বার, আমরা বিভাগ কমিটির মেম্বার, লোকাল কমিটির মেম্বার, বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্বে আমরা আছি, পুরনো পার্টির মেম্বার, এলাকার মানুষের মধ্যে তার স্বীকৃতি আছে, কিন্তু আমরা সব জায়গায় সমানভাবে ভূমিকা নিতে পারছি না। এই জায়গা থেকে তো বেরোতে, যদি বেরোতে না পারি তাহলে মানে হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভায় দাঁড়িয়ে শুধু ফুল দিলাম আর 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলাম, তার সদ্গুণ নিয়ে আলোচনা করলাম, এতেই শেষ হয়ে যাবে। এটা তো যথার্থ শ্রদ্ধা হবে না। তাকে, তার প্রতি যদি প্রকৃতই আমরা শ্রদ্ধা দেখাতে চাই তাহলে দাঁড়াতে হবে নিজের পায়ে। আসলেন তো আজকে আপনারা
4বারের চেষ্টায় মিটিং করলেন আপনারা, তারপরে মিছিল করতে না করলো। কত ভয়! আসলে ওরা ভীত, ওরা সন্ত্রস্ত। এখন যে আপনাদের এই এলাকার 4টা থেকে তারা জিতল, একটা আপনার এই বর্ণচোরা বিজেপির সাগরে তীব্রামথা চরিলাম, সেটা তো সব মানুষ ভোট দিতে পারে। বিশালগড়ে তো নাই, কমলাসাগরে না, পাশের ডিস্ট্রিক্টটা না। রিগিংকে খোলামেলা হবে, কেন আসছেন ভোট দিতে? আমরাই তো আছি, কে বলেছে আসবে? এর মধ্যে যারা রুখে দাঁড়াবার চেষ্টা করছে তারা আক্রান্ত হয়েছে। তারা যে ভোটে জিতেছেন, এই যে 39 ভোট তারা পেল সারা ত্রিপুরার 7টা আসনে লড়াই করে, প্রকৃত অর্থে তারা 25-27 বেশি ভোট পায়নি, বাকিটা জবরদস্তি করে নিয়েছে আপনার আমার ভোট লুট করে। এই জায়গায় চলে গেছে। ভয় তো তাদের, তারা সন্ত্রস্ত। এই জায়গাটাতে আপনাদের কাছে আমি যেটা বিশেষ করে অনুরোধ করবো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। আপনারাই এই 15 দিনের ব্যবধানে দ্বিতীয় সময় আসেন তো, এবং এটা ভাবনা চিন্তা করে এসছেন। এই মিটিংটাও না করি, ওরা বাধা দেওয়ার চেষ্টা করে দিক, তবু যাবো মাসিমেকে শ্রদ্ধা জানাবো। এই যে দৃঢ়তাটা, এটা কিন্তু এখন বিকশিত করতে হবে। কালকে কি 26শে জানুয়ারি, 1949 নভেম্বরে স্বাধীনতার গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে সংবিধান গৃহীত হয়, 50-এর 26শে জানুয়ারি লাগু হয়। এটা প্রশাসনিক দিক থেকে, সরকারের পরিচালনার দিক থেকে, সরকারের নীতিমালার প্রশ্নে এটা হচ্ছে সম্মত একটা দলিল। এটার উপর আক্রমণ করছে বিজেপি, আরএসএস। এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না, বিরোধিতা করেছে। মানে স্বাভাবিক, তারা তো স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেনি, ব্রিটিশের লেজু বৃত্তি করেছে। 2-4জন নেতা হয়তো যেখানে ঢুকেছিল কোন একটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে, সেখানে গিয়ে চিঠির পর চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করে ওখান থেকে বেরিয়ে এসে এই ব্রিটিশের পায়ে তেল মেরেছে। আর মতাদর্শ তারা গ্রহণ করেছে যে হিটলার মুসলিমের কাছ থেকে, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, তাদের কাছ থেকে। জাতিদম্ভ, গণতন্ত্র নাই, নামকে হচ্ছে পার্লামেন্ট, একমেব অদ্বিতীয়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এই মতাদর্শ। এরা তাদের 60-65টা সংগঠন আছে, মূলত হচ্ছে রাজনৈতিক সংগঠন, অন্য নাম ছিল, এখন তার নাম হচ্ছে বিজেপি। প্রথমে এই নামটা ছিল না। এখন কি হচ্ছে, এই সংবিধানটা এটাকে ধ্বংস করার চেষ্টা করছে। মনোবাদ, যার মূল কথা হচ্ছে নারী বিদ্বেষ এবং দলিত বিদ্বেষ, মানুষকে বিভক্ত করা, এটাই নাকি সংবিধান হবে। সেই সময় এটা তাদের কথাকে গুরুত্ব দেয়নি, প্রশ্রয় দেয়নি, সংবিধান তৈরি হয়েছে। আজকে একের পর এক এই সংবিধানের ভেতরে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে, সেগুলো একটার পর একটা সংশোধন করে করে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, শেষ বিচারে এটাকে ধ্বংস করে দেবে। তো সংবিধান যদি ধ্বংস হয়, গণতন্ত্র কোথায় থাকবে? মৌলিক অধিকার কোথায় থাকবে? লেখাপড়ার সুযোগ কে থাকবে? স্বাস্থ্য রক্ষার প্রশ্ন কার কাছে গিয়ে বলবেন? গৃহহীন মানুষ যারা, তারা মাথা মোটা যে একটা আচ্ছাদন কার কাছে বলবেন? কিছুই বলতে পারবেন না। মুসলমান অংশের মানুষের সবচেয়ে বড় ভাবে আক্রান্ত, এদের তো মানুষ বলেই মনে করে না, 2 নম্বর না, এরা 3 নম্বর 4 নম্বর নাগরিক মনে করে। সঙ্গে খ্রিস্টান, বুদ্ধিস্ট এখন আক্রমণ করছে না, কিন্তু এটার বিস্তার ঘটুক, এটাও তারা চায়। তথাকথিত হিন্দু রাষ্ট্র, এখন হিন্দু রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মেলাচ্ছে। হিন্দু ধর্মের কোন জায়গায় আছে নাকি অন্য ধর্মকে ঘৃণা করতে হবে? বিবেকানন্দ বলেছে এই সমস্ত কথা। আমি দেখলাম পার্থ এই বিবেকানন্দের বক্তব্য এখানে তুলবার চেষ্টা করেছে। বিবেকানন্দ যার শিষ্যত্ব গ্রহণ করেছেন, রামকৃষ্ণ,
তার কি বক্তব্য ছিল? যত মত তত পথ, শেষ পর্যন্ত একটা জায়গায় আমরা যাব, যত নদী থাকুক সপ্ত সমুদ্রে যাচ্ছে, তুমি তোমার মত নিয়ে চলো, সে তার মত নিয়ে চলো, আলটিমেটলি কি মানুষের জন্য কিছু করতে চাও, শেষ পর্যন্ত একটা জায়গায় যেতে। তিনি তার সমাজতন্ত্রের কথা বলে যাননি। কিন্তু বিজেপি এখন কি কাণ্ডটা করছে, এই রাম জন্মভূমি নামে কি করেছেন তারা দেখেছেন, বেআইনি কাজ। বিচার ব্যবস্থাকে বদল দেওয়া করে ফেলেছে, নির্বাচন কমিশনকে যেমন বদল দেওয়া করেছে, বিচার ব্যবস্থাকে প্রায় বদল দেওয়া করেছে। না হলে এখানে মানে এই মন্দির তো করা যায় না। এবং দেখেছেন দেশের প্রধানমন্ত্রী সংবিধানকে ছুঁড়ে ফেলে তিনি ওখানে প্রাণ প্রতিষ্ঠায় গেছেন, থাকলোটা কি? এবং তিনি সেখানে কাকে ধন্যবাদ জানিয়েছেন সবার আগে? এই আপনার সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন, যে ভদ্রলোক এই 200 পৃষ্ঠার আপনার রায় লিখেছেন। হ্যাঁ, তারপরে তিনি চাকরি থেকে তার মেম্বার করেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে শিখ সবাই নিয়ে আমরা করেছি। কি পাকিস্তান ভাইলে যখন বাংলাদেশ হলো তখনও তো কেউ না কেউ যেতে পারতেন, জানবেন তো কেন যাবে? এই দেশের মাটি, তার আবহাওয়া, তার সঙ্গে তাদের সমস্ত মানে সম্পৃক্ত হয়ে যাওয়া, ঐতিহ্যের অধিকারী এরকম ভাবে আক্রমণ করে আমাদের দেশটাকে ছত্রখান করে দেওয়ার চেষ্টা করছে। মূল লক্ষ্য হচ্ছে আপনার শোষণের রাজত্বটা বজায় রাখা। কাজে এই যে কালকের দিন আমরা আহ্বান করেছি পার্টির তরফ থেকে, শপথ নেই, জাতীয় পতাকা কোনো দলের প্রতীক আনা, ভারতবর্ষের 140 কোটি মানুষের গর্বের প্রতীক তেরঙ্গা ঝান্ডা, এই পতাকা তুলবেন পার্টির নিচে, এটা উচ্চে থাকবে জাতীয় পতাকা, তার থেকে একটু নিচে পার্টির পতাকা তুলবেন, আর সেখানে দাঁড়িয়ে সংবিধানের মধ্যে তার যে মুখবন্ধ আমরা বলেছি এটাই পাঠ করবেন, শপথ নেবেন, এটাকে রক্ষা করতে হবে। এটাকে রক্ষা করতে না পারলে আমার আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে না। এটা যদি রক্ষা না হয়, এটা কাজ বলুন, খাদ্য বলুন, চাকরি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, প্রমোশন বলুন, যাই বলুন, কিছু রক্ষা করতে পারবেন না। ফলে বেঁচে করতে থাকার জ্বলন্ত দাবির সঙ্গে গণতন্ত্র এবং তার সাথে যুক্ত হচ্ছে সংবিধান, ওতপ্রোতভাবে যুক্ত। তার জন্য আমরা বলেছি কালকে শপথ নিতে হবে, এটা আনুষ্ঠানিক ব্যাপার না। তাই আমি আপনাদের কাছে যেটা বলবো, এখন পেছনে ফিরে তাকে সময় নষ্ট করার সুযোগ নাই। আমি তো লক্ষ্য করছি এখানে নানা অংশের কমরেড আছে, বয়স্ক আছে, মাঝারি বয়স আছে, যুব অংশ আছে, মা বোনেরা আছে। আপনারা সবাই মিলে চেষ্টা করুন, মানুষের সঙ্গে কথা বলতে হবে, ভয় পেলে চলবে না। আপনি নেতৃত্ব করলে পরে আক্রমণ তো আসবে, নাহলে গৌতমদের তো খুন হলো কেন, কমরেড ভানুলাল সব বলবার চেষ্টা করেছেন। ট্রাইবাল নন ট্রাইবালের মধ্যে বিরোধ, এই দাঙ্গা বাঁধিয়ে যেটা তারা গভীরতর করার চেষ্টা করেছে, তার থেকে অবস্থানের পরিবর্তনের জন্য গৌতম দত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবং সবচেয়ে বড় কাজের জায়গা ছিল তার চরিলাম, সহ্য করতে পারছিল না। যারা গৌতমকে নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করে জিততে সাহায্য করেছেন, এমনকি টাকা পয়সা দিয়েও সাহায্য করেছেন, তাদের পক্ষ পরবর্তী সময় দেখছেন গৌতম তো সাধারণ চারা গাছ নাই, তো মহিনু হচ্ছে, কিন্তু আমাদেরই বিপদ তৈরি করে দিচ্ছে, তাকে তো বোধহয় আর প্রশ্রয় দেওয়া যায়। কাদের হাতে খুন হয়েছে পুরনো মানুষ যারা যারা জানে, আমরা তো নাম বলার জন্য সবাই আসেনি। তা এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছি যে আজকের পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে হবে, এটাই হবে হেমাঙ্গ প্রভা দত্তের প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা, এটাই হবে মূল। তাই এই সামনে একটা গুরুত্বপূর্ণ লড়াই আসছে আমাদের, এই সম্ভবত এপ্রিল মাসে ভোট হবে। ত্রিপুরার সঙ্গে সমস্যাটা কি, ভোট দিতে পারবো কিনা? আপনি কাকে জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করছেন, আমি জবাব দেওয়ার কে? আমি যদি উল্টা বলি আপনাকে, আপনি যদি দিতে চান, আপনাকে কেউ আটকাতে চাইলে আপনি এটা সরিয়ে আপনি যাবেন ভোট দিতে। আপনার মাঠের দেন আপনি কাটবেন না, পুকুরের মাছ আপনি তুলবেন না, আপনার গাড়িটা আপনি চালাবেন না, পরিবারটা চালাতে হবে না। তার সঙ্গে ভোটের প্রশ্ন, এই নির্বাচন দিল্লি নির্বাচন, এখান থেকে এই ফ্যাসিস্ট শক্তিকে যদি হটানো না যায়,
তাহলে দেশটাই তো ডুবে যাবে। দেশ ডুবলে ত্রিপুরা বাঁচবে, ত্রিপুরা যদি না বাঁচে বিশালগড় বাঁচবে, বিশালগড় না বাঁচবে নাড়াওড়া বাঁচবে, জাগালিয়া বাঁচবে, আপনার গ্রাম বাঁচবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, অন্ধকার হবে। কাজে এই জায়গায় সমস্ত জিনিসটাকে সম্পৃক্ত করে নিয়ে আগামী দিনে সাহস করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এটা ব্যক্তিগত ঝগড়াঝাটির ব্যাপার নয়, এটা ঈর্ষাঘাতকতা না, এটা নীতির প্রশ্ন, দৃষ্টিভঙ্গির প্রশ্ন, কর্মসূচির প্রশ্ন। আওয়াজ কি? এদেরকে জনবিচ্ছিন্ন করে পরাস্ত করো, একটা জনমুখী সরকার তৈরি করার জন্য যারা জিতবেন তারা বসে একটা ন্যূনতম কর্মসূচি তৈরি করবেন, তার ভিত্তিতে আমরা এগিয়ে যাবো। এই যে প্রচেষ্টা 28টা পার্টি একটা জায়গায় এসছে, এটাই সহ্য করতে পারছে না, রাতের ঘুম কেড়ে নিয়েছে বিজেপির নেতৃত্ব, RSS এর নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রী। এটা এজেন্ট ঢুকিয়ে দিয়ে এটাকে ভাঙবার চেষ্টা করতে, পত্রিকা খুঁজলে পাবেন, আমি নামটাম এখানে নাই বলছি। 28 কমতেও পারে, আবার 28 ধরে 32ও হতে পারে। যে নেতারা বিশ্বাসঘাতকতা করে 28-এর এই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেবেন, অথবা ভেতরে থেকে থেকে ওই ঈদের যে বেড়াঘাটে এরকম যারা বেড়া কাটবার চেষ্টা করবেন, মানুষ কিন্তু তাদের ক্ষমা করবে না। এমনকি তাদের দলের সাধারণ সমর্থক যারা যারা এই পরিস্থিতির চাপে বিধ্বস্ত, তারাও ক্ষমা করবে না। এটাই জীবনের অভিজ্ঞতা, এটাই জীবনের অভিজ্ঞতা। 9 মাস আগে ত্রিপুরার দুপুর লোকসভা আসনে সিপিআইএম পরাস্ত, নৃপেন চক্রবর্তীর জামানত বাজেয়াপ্ত হওয়ার অবস্থা। 9 মাসের ব্যবধানে দুটো সরকার হলো, সিএপি সিপিআইএম 3 ভাগ ভাঙলো, জনতা সিপিআইএম, সিপি থেকে বেরিয়ে একটা অংশ জনতা হলো, তারা এসে সিপিএম কে ধরলো, সিপিআইএম জনতার সরকার হলো। হলো না, চললো না, কারণ সরকার তৈরির সময় একটা কথা বলে, বসতে বলে উল্টো কথা বলে। সিপিআইএম তো এটা করতে পারে না। শেষ পর্যন্ত এখান থেকে সমর্থন প্রত্যাহার করে বলা হলো বিধানসভা ভাঙো, এটা লুটের আড্ডায় পরিণত করতে চাইছে, নতুন করে নির্বাচনে যাও। রাষ্ট্রপতি শাসন হলো, ভোট হলো। আপনারা পূর্বে যারা তারা কেউ বিশ্বাস করতে পেরেছে, আমিও তো বিশ্বাস করতে পারি। উমাকান্ত স্কুলে আমি ভোট গুনছিলাম, তখন মোহনলাল রায়, অপরাজিতা রায়ের স্বামী, তিনি কংগ্রেস নেতা ছিলেন, ভদ্র মানুষ, খুব ভদ্র মানুষ। সেই ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস করছেন, আছে এই ভদ্রলোককে প্রণব রায়ের কথা বলছি আমি। তিনি এগ্রিকালচার মানে যন্ত্রপাতি বিক্রি করতেন প্যারাডাইস জমি, পশ্চিমবাংলা থেকে বিতাড়িত হয়ে আসছেন, এখানে এসে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, পার্টি মেম্বারশিপ পেয়েছেন, কাজকর্ম করছেন। আমি কি হয়েছে, কি ব্যাপার বলে, সে বলছে মনসুর আলী সাহেব নাকি হেরে গেছে বক্সনগর। অবিশ্বাস্য কথা বলছে, আমিও বিশ্বাস করতে পারিনি। বলে তাই নাকি? ঠিক আছে, আমি দেখছি, কথা বলতে ঠিক আমাদেরই লোক। আমি গিয়ে মাঠে গিয়ে প্রণবকে ডাকলাম, প্রণব তুমি নাকি বলেছো মনসুর আলী সাহেব হেরে গেছে? বলে হ্যাঁ। তুমি কি জানো মনসুর আলী সাহেবকে? বলে কংগ্রেসের বড় নেতা। তো তুমি কার কাছ থেকে শুনেছো? ভানুদার কাছ থেকে। কি করে শুনলো? তখন তো মুঠিফোন নাই। উমাকান্ত ছিল অ্যাডভার্সারের রুমে একটা আপনার লাইন ফোন, তার পাশে একটা ক্যান্টিন, ওখানে মাস্টারমশাই যারা সেই সময় কমিউনিস্ট বামপন্থীদের প্রতি একটা আকৃষ্ট, কেমন না, তারা ওখানে এসে বসে বসে চাটা খাচ্ছেন আর খবর নিচ্ছেন। তাদের মাধ্যমে গিয়ে প্রণব বারবার এখানকার ঘটনা হিসেবে পাঠাচ্ছে, আর পার্টি হিসেবে ভানুদা বা অন্যদের কাছ থেকে ত্রিপুরার কোথায় গিয়ে হচ্ছে খবর নিচ্ছে। বলছে ভানুদা বলছে, তুমি আবার দেখো, তুমি আবার দেখো তো, ঠিকঠাক করে কথা বলো। তো 10-15 মিনিট পরে সে এসে বলছে ঠিকই তো, মনসুর আলী সাহেব তো হেরেছে। আমি বললাম আমাদের যে প্রার্থী যিনি জিতলেন তার নাম কি? বলে এটা তো বলতে পারবো না। আমি তখন জানি না। পরবর্তী সময় দেখলাম মাস্টারদা, তার সঙ্গে আমার দেখা জরুরি অবস্থার সময়ে মির্জাতে, তখন ঈদের ওই যে না খেয়ে যে ঈদ করেন, সন্ধ্যার দিকে মানে ভাগেন, একবার খান, আবার সকালবেলা ছুট 2টার আগে খান, সারাদিন না খেয়ে থাকেন। এই সোনামড়া থেকে হেঁটে গেছেন মিটিং করার জন্য মির্জা। সেই সময় তাকে আমি দেখেছি। বাড়ি হচ্ছে আপনার কোলমনি। তার কাছে মানে ডাকসাইকে কংগ্রেস নেতা পরাস্ত হয়ে গেছে। ভাবুন তো, আমি কেন কথাগুলি বলছি, গল্প নাকি?
9 মাস আগে পার্টির 1 নম্বর নেতা তার জামানত চলে যাচ্ছে, 2 নম্বর নেতা পরাস্ত হয়েছেন রাজার কাছে, দশরথের কথা বলছি, 2 নম্বর কি তারা তো সমস্যা হবে কেমন না? কাজে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলার কোনো সার্থকতা নেই। তারাই 9 মাসের মাথায় ত্রিপুরা বামফ্রন্ট সরকার তৈরি করেন। সেই দীপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হন, দশরথ দেব সেখানে শিক্ষামন্ত্রী হন, পরবর্তী সময় উপমুখ্যমন্ত্রী। এগুলো তো মানে ঐতিহাসিক ভিত্তি। তো মানুষের কখন পরিবর্তন ঘটছে বাড়ি থেকে সবসময় বোঝা যায়। নদীর পাড় দিয়ে হাঁটলে উপরটা দেখলে মনে হবে এটাতে কোনো ইয়ে নাই, স্রোত নাই। আপনি যখন মনে মনে হেঁটেই চলে যাবো ওই পার, নৌকা যখন আসছেন দরকারটা কি, নামলে পরে দেখবেন দাঁড়াতে পারছেন, প্রচন্ড স্রোত, মানুষের মনটা এরকম। এই কারণে যেটা বলছি, যোগাযোগ বাড়ান, সাহস করুন। কিন্তু আমাদের পার্টিতে উচ্ছৃঙ্খলতা, নীতি নৈতিকতা বর্জিত, চারিত্রিক দুর্বলতা যারা ভুগে তাদের কোনো স্থান নাই, বের করে দিয়েছি। তো এই বিশাল করেই তো গত 6-7 মাসের মধ্যে এরকম 1, 2, 3 জনকে বের করে দিতে হয়েছে। নতুন তাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি। অভিজ্ঞতা কম, ডাজন্ট ম্যাটার, ভয় পেও না। তো গৌতম যখন নেতা হন তখন তার কি অভিজ্ঞতা, তার মায়ের কি অভিজ্ঞতা, তাদের কাছে তো গৌতমের দৃষ্টান্ত উপস্থিত করার দরকার, বিশ্বাস আস্থা স্থাপন করতে হবে। যারা আমাদের বিশ্বাসের ঘরে তারা মানে আগুন লাগায়, তাদেরকে কেন আমরা বিশ্বাস করবো? এটা তো পার্টির নেতাদের প্রশ্ন, জনগণের প্রতি। সিপিআইএম এর সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা, ওই সুযোগটা কিন্তু নাই। কাজে সেদিক থেকে আপনাদের কাছে যেটা বলে আমি কথা শেষ করব, আজকের এই স্মরণ সভা থেকে নতুন করে শপথ নেই। কাজ খাদ্যের দাবি, বেঁচে থাকার দাবি, গণতন্ত্রের দাবি, সংবিধান রক্ষার দাবি, দুটোকে একসাথে করে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে যে নির্বাচন হবে, এটা আমাদের মানে আমাদের যে বেঁচে পড়তে থাকার যে সংগ্রাম, তার থেকে আলাদা না। হ্যাঁ, এই সংগ্রামটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংগ্রামের একটা উচ্চতর পর্যায়ে। এটা আসে, এটা যায়, কখনো জিতি, কখনো আমরা হেরে যাই। হারলে একেবারে ধরাশায়ী হয়ে যাবো, আর জিতলে আনন্দ আহ্লাদিত হয়ে মাটির উপরে না আসবো ধেলি করে, এই দুটোর কোনোটারই পক্ষে না। পরিস্থিতির যেমন যেমন পরিবর্তন হচ্ছে তার দিকে নজর রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে কি আমাদের করা দরকার, এর ভিত্তিতে কর্মসূচি ঠিক করে এগোতে হবে। আজকের পরিস্থিতিতে এটাই বলছে, এখন সাহস করো, ঘর থেকে বেরো, নতুনদের টানো, জোর করে না, বুঝিয়ে এগিয়ে যাও। সবাই প্রথম আসবে না, নেতাদেরই প্রথম যেতে হবে। যারা নেতৃত্ব করবে তাদের ঝুঁকি বেশি, এই কারণে যে তাদের দেখলে সবাই সালাম করে, নমস্কার করে, খাতির করে, এগিয়ে গেলে পরে পেছন থেকে দাদু নাতিকে বলে, দেখেছো এটা কে, এইটার নাম বড় নেতা, কমিউনিস্ট নেতা। নাতি হয়তো কমিউনিস্ট কিটেই যায় না, আমি যেমন জানতাম না ছোটবেলায়। কাজে এই দিক থেকে এই দায়িত্বটা নিতে হবে, তাহলে মাসিমার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। আমি বিশ্বাস করি বিশাল বড় ঘুরে দাঁড়াবে। এটা ঝগড়াঝাটি, মারামারি, দাঙ্গা, এগুলি প্রশ্ন নাই। মানুষের মধ্যে যান, ঠিক আছে, আপনি 100 জনকে বললেন, 100 জন আসলো না আপনার সঙ্গে মিটিংয়ে বা মিছিলে, 20 জন 25 জন আসলো, বাকিরা বিরোধিতা করলো না। যারা আসলো না তাদের উপর রাগ করবেন, ফিরে যাওয়ার পর দেখবেন অনেকে এসে বলবে আমি যেতে পারিনি, ভুল বুঝবেন না, কিরকম হয়েছে। আবার একটা অংশ ভয় পেয়ে গেছে, যান তার সঙ্গে কথা বলুন, গেলেন না তো, ভালো মিটিং হয়েছে, শুনতে পেতেন তো আমাদের নেতারা এসেছিলেন, দেশের অবস্থা বুঝিয়ে বলেছে, গেলে আপনারই লাভ হতো, কেন গেলেন না, গাল বন্ধ করবেন না, তাহলে কিন্তু হবে না। এই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যেতে হবে। কেমন? আমি মায়েদের মধ্যে বলবো, নারী সমিতিকে শক্তিশালী করুন এবং উপজাতি মায়েদের মধ্যে, বোনদের মধ্যে যান, মুসলিম অংশের মা বোনদের মধ্যে যান, তফসিলি অংশের মা বোনদের মধ্যে যান, ওবিসি অংশের মা বোনদের মধ্যে যান। শুধু মধ্যবিত্ত দলের মা বোনদের মধ্যে মেম্বারশিপ কাটলাম, তাদের থেকে সব কমিটির মেম্বার নেতা বানিয়ে বসে থাকুন তা না, একেবারে নিজের থেকে যারা হচ্ছে এই হেমন্ত দত্ত তাদেরই তুলবার চেষ্টা করেছে। তাদের মধ্যে থেকে বাছাই করে তুলে আনুন, তাদেরকে নেতৃত্বে বসান। ঠিক তেমনি যে কৃষক হোক, ক্ষেত মজুর হোক, দিন মজুর হোক, ডিআইএফ হোক, এসএফআই হোক, টিএসি হোক বা সিআইটি হোক, সেখানে এই পদ্ধতি যেতে হবে। যদি এগোতে পারেন, পরিস্থিতির মধ্যে কিন্তু আপনার মানে এই পরিবর্তন করার জন্য যথেষ্ট রসদ জমা হয়েছে, মশলা জমা হয়েছে। এটা নির্ভর করবে আপনি কি করে কাজে লাগবে। একটাই কাজ,
মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করুন। আর সব মিছিলে আগের মতো হাজার হাজার লোক আসবে মনে করার তো কোনো কারণ নাই। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।